কলকাতা আরজিকর ধর্ষণ মামলা খুব তাড়াতাড়ি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। শুধু সঞ্জয় রায় নয়, এর পেছনে আরো বড় ষড়যন্ত্র চলছে, এটুকু তো বোঝাই যাচ্ছে। ঘটনার ঠিক 5 দিন পর সেমিনার রুমের পাশের একটি অংশ ভেঙে ফেলা হলো। যেই সেমিনার রুম থেকে 20 মিটার দূরেই মেয়েটির বডি পাওয়া গিয়েছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমের সামনে। এখানে কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে এবং যে প্লেস অফ অকারেন্স পিও তার সামনেই এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছই সেই সময় পুলিশ কর্মীরা তারা এখানে প্রশ্ন তোলেন যে আমরা কেন এখানে, এবং বারবার যে প্রশ্নটা হচ্ছে একাধিক জায়গায় কিন্তু মেইনটেনেন্সের কাজ। কেউ কেউ বলছে সঞ্জয় রায়ের ওপর থেকেই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। এই কেসটা থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসে, যে প্রশ্ন পুরো বিষয়টাকে স্পষ্ট করবে, আর তারই জন্য ঘটনার গোড়া থেকে আলোচনা করতে হবে। 9ই আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজের 31 বছরের এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয় সেই হসপিটালের সেমিনার কক্ষে, এবং তাকে খুন করা হয়। সেমিনার কক্ষে সেই মহিলাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়, যেখানে তার চোখ, মুখ এবং প্রাইভেট পার্ট থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনার দিন ওই ডাক্তার প্রায় 36 ঘন্টা ডিউটি করার পর ওই রুমে রেস্ট নিচ্ছিল, যেখানে এমার্জেন্সি ডিপার্টমেন্টে 36 ঘন্টা না হওয়া পর্যন্ত ডাক্তারকে দিন নেই রাত নেই ওই হসপিটালেই থাকতে হয়, আর ওই হাসপাতালেই খাওয়া দাওয়া থেকে শুরু করে ফ্রেশ হওয়া সব কিছু করতে হয়। সেই রাতে 36 ঘন্টা ডিউটির পর ভিকটিম এবং তার সহকর্মীরা খাবার খাওয়ার জন্য ওই রুমে আসে। তাদের ডিনার করতে করতে প্রায় রাত 3টে বেজে যায়। তারপর তার সহকর্মীরা ডিউটিতে ফিরে আসে, কিন্তু ভিকটিম ক্লান্ত থাকার কারণে সেই সেমিনার রুমেই শুয়ে পড়েছিল। ঘড়িতে যখন ঠিক 4টে বাজলো, সেই সময় সঞ্জয় রায় ওই রুমে ঢোকে ভিকটিমকে রেপ করে আর মার্ডার করে। সকাল 7:30টার সময় সেমিনার রুমে ডাক্তার মেয়েটির বডি পাওয়া যায়, কিন্তু প্রথম কে দেখে সেটি জানা যায়নি। সকাল 7:30টায় বডি পাওয়া গেলেও তার মা বাবাকে কলেজ থেকে প্রথমে জানানো হয় যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তারপর 10টার সময় তার মা বাবা হসপিটালে এলে তাদের সেই সেমিনার রুমে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। 3 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছিল। नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी ख़त्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा, और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। তার বাবা মা প্রশাসনকে হাজার রিকোয়েস্ট করার পরও একবারের জন্য তাদের মেয়েকে প্রশাসন দেখতে দেয়নি। 3 ঘন্টা অপেক্ষা করার পর শেষমেশ যখন তার বাবা মাকে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয়, তারা যে দৃশ্যটা দেখেছিল, হয়তো কোনো মা বাবাই তার সন্তানকে এই দৃশ্যে দেখতে চায় না। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। তার শরীরে কোনো বস্ত্র ছিল না, চশমাটাও ভাঙা ছিল, হাত পা ভাঙা, গায়ে হাতে আঘাতের দাগ এবং চোখ, মুখ আর প্রাইভেট পার্ট দিয়ে রক্ত ঝরছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে এটি কোল্ড ব্লাডেড মার্ডার অ্যান্ড রেপ কেস। একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। ওই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনাটিকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল।
ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর ডক্টর ঘোষ ফায়ার লাইনে আসে। আরজি করের তৎকালীন অধ্যক্ষ এই ঘটনাকে সুইসাইড বলে খারিজ করে দিয়েছিল। রাতে একা সেমিনার হলে যাওয়া মেয়েটি দায়িত্ব জ্ঞানহীন ছিল। কি লজ্জার বিষয়, তাই না? একজন প্রিন্সিপাল এরকম কথা বলছে। আপনাদের কি মনে হয় তিনি এই বিষয়টা আত্মহত্যা বলেছিলেন কেন? তিনি কি কিছু জানতেন? আদালত আরজি করের ধর্ষণ এবং হত্যার মামলাকে দুপুর 1টার মধ্যে কেস ডায়েরি করতে বলেছিল। এরপর তিনি একরকম চাপে পড়েই পদত্যাগ করতে বাধ্য হলেন। আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে। বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত। যদি অধ্যক্ষ নৈতিক দায়বদ্ধতার কারণে পদত্যাগ করে, তাহলে তাকে 12 ঘন্টার মধ্যে অন্য এক কলেজের অধ্যক্ষ হিসেবে কেন পুরস্কৃত করা হলো? সত্যিই কি নিজের মান সম্মানের কথা ভেবেই পদত্যাগ করলেন, নাকি কাউকে বাঁচানোর জন্য? আরজি কর হাসপাতালের প্রাক্তন কো সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীর অভিযোগ, আরজি করের প্রাক্তন অধ্যাপক ডক্টর সন্দীপ ঘোষ অত্যন্ত দুর্নীতিবাজ। তিনি ছাত্রদের মদ সরবরাহ করতেন এবং টেন্ডারের আদেশে 20% কমিশনও নিতেন। वो बहुत ही करप्टेड आदमी है। आरजीकर में जो भी काम होता था सब जगह वो पैसा खाते थे। स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे कि स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। माफिया राजा बोल सकते हैं। এমনকি হাসপাতালের প্রতিটি কাজেও কমিশন নিতেন। আক্তার আলী এও বলেন, আমি তার বিরুদ্ধে 2023 সালে কমপ্লেন করেছিলাম। তার পদত্যাগ একটি জালিয়াতি মাত্র। Manohar Lohia Hospital, not just Ram Manohar Lohia Hospital, we have been given to understand all the 10 government hospitals across Delhi, the resident doctors are going to demand justice and are going to be sitting on strike starting today. এই ঘটনা কলকাতার বাকি হসপিটালগুলোয় পৌঁছালে ডাক্তাররা আন্দোলন শুরু করে, আর ধীরে ধীরে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে এবং সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ, লেখালেখি সবকিছু শুরু হয়ে যায়। ভিকটিমের বডি পেতেই তৎক্ষণাৎ পোস্টমর্টম শুরু হয়ে যায়, আর পোস্টমর্টম রিপোর্ট যেই বেরোয় এই কেসটি আরও জটিল হয়ে যায়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ভিকটিমকে খুব বাজেভাবে যৌন হেনস্থা করা হয়েছে। নৃশংসভাবে তাকে মারধর করা হয়। তার ডান হাত, ঠোঁট গুরুতরভাবে আঘাত পেয়েছিল, এমনকি গলার হাড় ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছিল। এই রিপোর্ট প্রমাণ করে যে এটা কোনো সুইসাইড কেস নয়। তারপর পুলিশ তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখা যায় ভোর 4টের সময় সঞ্জয় রায়কে ওই সেমিনার হলে ঢুকতে। সেমিনার হল চেক করতেই একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, আর তারপর ওটি কানেক্ট করতেই সঞ্জয়ের ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ সঞ্জয় রয়কে গ্রেফতার করে এবং সে স্বীকারও করে নেয়। এই সঞ্জয় রয় কে? জানা যায় এই সঞ্জয় রয়ের সাথে হাসপাতালের কোনো সম্পর্কই ছিল না, সে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। এর পরের রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রয় প্রায় কলকাতা পুলিশের ড্রেস পরে শহরে ঘুরে বেড়াতো এবং তার বাইকেও কলকাতা পুলিশের ট্যাগ লাগানো ছিল। আরেকটি প্রশ্ন হলো, রুগীদের রিলেটিভরা ভিজিটিং আওয়ার ছাড়া যেখানে ঢুকতে পারে না, সেখানে ভোর 4টের সময় সঞ্জয় অবাধেই হসপিটালের মধ্যে ঘোরাঘুরি করছিল। এটা কিভাবে? সরকারি হসপিটালে তো সিকিউরিটি গার্ড থাকে, তারা কেন বাধা দিল না তাকে ঢুকতে? নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের ভেতরে ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে সংস্করণের কাজ চলছে, আর সেখানে পুলিশ বসে রয়েছে। এর অনুমতি কে বা কারা দিয়েছে? এগুলো কি চিন্তাভাবনা বদল করার জন্য করা হচ্ছে? ওই হসপিটালের ডাক্তাররা এমনটাই দাবি করেছে। আরেকটি বিষয়, এটি সঞ্জয় রয়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। চাঁদাবাজি, ভয় দেখানো এবং মহিলাদের বিরুদ্ধে হুমকি, এই সমস্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে অলরেডি 2বার দোষী সাব্যস্ত করা হয়। প্রথমটি 2022-এর তার গর্ভবতী স্ত্রীকে লাঞ্ছিত করার জন্য, আর দ্বিতীয়টি হলো লালবাজার থেকে জানা যায় গত 3 মাস ধরে এক মহিলাকে ফোন করে এই সঞ্জয় রয় হেনস্থা করছে। এছাড়াও আরও অনেক কেস তার বিরুদ্ধে পাওয়া যায়, কিন্তু এত কিছুর পরও তার বিরুদ্ধে পুলিশ কেন কিছু ব্যবস্থা নেয়নি? এমনকি সঞ্জয় রায়ের ফোন থেকে পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়। তার প্রতিবেশীদের কাছ থেকে এটাও জানা যায় যে তার 4 বার বিয়ে। প্রথম 3 স্ত্রী মারধরের কারণে তাকে ছেড়ে দিয়েছে, আর সঞ্জয়ের চতুর্থ স্ত্রীর মৃত্যু হয় ক্যান্সারে আক্রান্তর কারণে।
কি অদ্ভুত না? এমনকি সঞ্জয় এর আগেও হসপিটালের এক ডাক্তারের সাথে মিসবিহেভ করে এবং যার অতীত ভালো নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তার বিরুদ্ধে অভিযোগও আছে। তাহলে পুলিশ কেন তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছিল না আগে থেকে? পুলিশ কি তাহলে কোনো বড় ঘটনা ঘটার অপেক্ষা করছিল যাতে তাকে ধরতে পারে? আরও একটি প্রশ্ন, সঞ্জয় রয়ের পাস্ট হিস্ট্রি পুলিশের কাছে ক্লিয়ার, তাহলে এত কিছুর পরও সে কী করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়? সঞ্জয়ের এই পোস্টের জন্য কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক নেই। তাহলে কি এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক হাত রয়েছে, নাকি বড় কোনো কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সঞ্জয়ের মাধ্যম দিয়ে? লাস্ট রিপোর্টে বলা হয়েছে নিহতর মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এক হিংসাত্মক সংগ্রামের ইঙ্গিত দিচ্ছে। তার ঠোঁটেও আঘাত পাওয়া গেছে, যাতে এটুকু বোঝা যাচ্ছে যে আক্রমণের সময় তাকে চুপ করতে বলা হয়েছে বা মুখ চেপে ধরা হয়েছে। অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। এতে আরও বলা আছে যে তার ঘাড়ে কামড়ের দাগ পাওয়া গেছে, যা হামলার তীব্রতাকে নির্দেশ করে। মৃতের বাবা মার অভিযোগ তাদের মেয়ের ময়না তদন্তে তাড়াহুড়ো করা হয়েছে। 14ই আগস্ট যখন রাত দখলের প্রতিবাদে সবাই আন্দোলন করছে, স্লোগান তুলছে উই ওয়ান্ট জাস্টিস, তখন কলকাতার যাদবপুর এবং আরজিকর কলেজে একদল মানুষ হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের একটি অংশ ভাঙচুর করে, ইমার্জেন্সি ওয়ার্ডের চিকিৎসার সরঞ্জাম এবং আসবাবপত্রও লুটপাট করে। গতকাল মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা প্রায় 40 মিনিট ধরে, এবং আন্দোলনকারীরা বলছেন, পড়ুয়ারা বলছেন, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। সমান্তরালভাবে তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে সিজিও কমপ্লেক্সে। এক কথায় মেডিকেল কলেজ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ জানিয়েছে বিক্ষোভের আড়ালে 40 থেকে 50 জনের এক দল বুধবার রাতে হাসপাতাল চত্বরে হামলা চালায়, হাসপাতালের সম্পত্তিও ভাঙচুর করে। বিস্মিত হয়ে পুলিশরা টিয়ার গ্যাসও নিক্ষেপ করে, দলটিকে ছত্রভঙ্গ করে এবং লাঠিচার্জও করে। এই ঘটনাটি ঘটেছে যখন মহিলারা রাত্রি পুনরুদ্ধার করুন নামে হাসপাতালের সেই মহিলা ডাক্তারের ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। আচ্ছা, এবার আপনারাই বলুন, এই ঘটনার আড়ালে যে আসল অপরাধী রয়েছে সে বা তারা কি আদেও শাস্তি পাবে? পুলিশ বা সিবিআই কি আদেও আসল অপরাধীদের ধরতে পারবে? এই যে আমরা এত প্রতিবাদ করছি, এটা কতদিনই বা চলবে? মানে এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে, আমরা 2 দিন প্রতিবাদ করেছি, 3 দিনের দিন থেমে গেছি। এই যে স্বাধীনতার আগের দিন পুরো রাজ্য জুড়ে বাংলার মেয়েদের রাত দখল, এই যে এত প্রতিবাদ, এর জন্য কি ওপরমহল একটুও টলবে? আমরা কেন প্রতিবাদ দীর্ঘ করি না? কারণ তারা জানে এই প্রতিবাদ আমাদের ক্ষমতার বাইরে। আমরা 2 দিন করব, তারপর চুপ হয়ে যাব। এতে এই প্রমাণ হয় যে যে যা ইচ্ছা তাই করবে, কেউ আটকাতে পারবে না। তবে এভাবে কদিন? আপনার মা বোনের সাথেও তো এরকম হতে পারে। আমরা কি এমন প্রতিবাদ করতে পারি না যাতে উপরমহল বাধ্য হয় অপরাধীকে খুঁজে বার করতে এবং শাস্তি দিতে? এখনও সময় আছে, গর্জে উঠুন, প্রতিবাদ করুন, রাস্তায় নেমে। সে যতদিনই সময় লাগবে, শেষ অবধি লড়ুন। যাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সে যেন বাঁচতে না পারে, তার যেন কঠোরতর থেকে কঠোরতম শাস্তি হয়। এই প্রতিবাদ জরুরি। We want